নমো নমো কবি সর্বোত্তম শ্রী তারক রসময়। বাণী আশীর্বাদ পেয়ে মনসাদ মিটাইল এ ধরায়। হরি করে দয়া দিয়ে পদছায়া আপন লীলার কথা, লেখালো বৃত্তান্ত হরি লীলামৃত মহাপুণ্যময় গাথা। প্রণামী চরণে তোমায় হে রসরাজ, প্রেমিক রত্নাকর, বিশ্ববাসীকে দিলে উপহার, তুলনা নাই যার। আজকে আমরা হরি গুরুচাঁদকে হরি দর্শন, গারস্থ প্রশস্ত ধর্ম চিনেছি বুঝেছি শুধু আর শুধুমাত্র কবি চূড়ামণি তারক ভাগবতের করুণায় কৃপায়। প্রণমী চরণে তোমায় হে রসরাজ, প্রেমিক রত্নাকর, বিশ্ববাসীকে দিলে উপহার, তুলনা নাই যার। সৃষ্টি মথিয়া শ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি, হরিগুরু চাঁদ রূপে দিলে চিনিয়ে পতিতের কাণ্ডারি। এই তারক চাঁদ ছিল জেলে জাতির তারক করাল। মাছ ধরা ছিল পেশা, মাছ ধরে বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। একদিন মাছ ধরতে গিয়ে তারক চাঁদ প্রতিদিন যে হারে মাছ পেত তার থেকে অধিক মাছ পেয়েছে। তারক সরকার মনে মনে ভেবেছে, তারক চাঁদ মনে মনে ভেবেছে, আজকে অনেকটা মাছ পেয়েছি, এর সঙ্গে আর কিছু মাছ ক্রয় করে আমি এই লক্ষ্মীবাসার বাজারে যাব না, আমি কলকাতার বাজারে যাব। মনে মনে এই ভাবছে, এই চালান নিয়ে আমি কলকাতায় চালান দেবো এই মাছ নিয়ে। এইবার ওই ধরা মাছ নিয়ে রওনা দেবে। যাওয়ার আগে লক্ষ্মীপাশায় যে মায়ের মন্দির ছিল, এই মায়ের মন্দিরে প্রণাম দিতে গেল। আমার তারক সরকার মাকে বড় ভালোবাসতেন, মাকে জীবন যৌবন অর্পণ করেছিলেন। মায়ের মন্দিরে প্রণাম দিতে গেল, দুফোঁটা চোখের জল দিয়ে মায়ের চরণে জানালো, বলল, মা গো, মনে আছে ভাব, আগে মন্দিরে এসে তোমাকে প্রণাম করলাম আর মনে মনে এই কামনা বাসনা করলাম, এই চালানে যদি ভালো লাভবান হতে পারি, মাগো মনে আছে ভাবো, আগে মন্দিরে এসে তোর চরণের পাশে ভক্তি নৈবেদ্য দিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। ওই মাছের ঝুড়ি রেখে মাকে মনে মনে মানসা করছে, মাছ যদি বিক্রি হয়, ভালো লভ্য পাই, তাহলে আমি বাড়ি ফেরার পথে আগে 1 টাকার চিনি কিনে তোকে মানসিক শোধ করে তারপরে আমি বাড়ি ফিরব। মাকে জানালো, ও মা, তুমি তোমার তারককে কত ভালোবাসো। এই আশা নিয়ে রওনা দিল কলকাতার বাজারে। বাজারে গিয়ে মাছ বিক্রি করছে, বিক্রি করে অনেক উপার্জন করে বাড়ি ফিরছে। বাড়ি ফিরে এসে মন্দিরে গেল, মাকে জানালো, ও মা, তুমি তোমার তারককে কত ভালোবাসো। কারণ তারক ওই মাছের বাজারে বসে দেখছে, মাছ বিক্রি করছে আর তারক দেখছে ছোট্ট একটা মেয়ে খরিদ্দার ধরে ধরে ডেকে আনছে আর বলছে, বাবা, আমার বাবা মাছ বিক্রি করছে, তোমরা ওইখান থেকে মাছ নাও। তারক দর্শন করছে, ছোট্ট একটা মেয়ে খরিদ্দারের ধুতির আঁচল ধরে টেনে টেনে তারকের কাছে নিয়ে আসছে। তাই তারক বলছে, তুমি তোমার তারককে কত ভালোবাসো।
আমার তারক প্রণাম দিয়ে পায়, যখন ঘরে ফিরতে যায় অমনি মা তারক তারক নাম ধরে ডাকে মায়, বলে বাপ মোর কাছে আয়। তারক ভাবে মনে মনে, আমি প্রণাম দিলাম মাটির মায়ের পায়ে, এই কি কখনো হয় আমায় ডাকে কোন জনে? আমি তো মাটির মাকে প্রণাম দিলাম, আমার নাম ধরে কে ডাকে? আমার মা তো ছোট্টবেলা মরে গেছে, এমন মধুমাখা প্রেম সুরে আমাকে কে ডাকছে? আমার তারক ডাক শুনে যখন পিছনে তাকালো, কালো বরণ ছোট্ট একটা মেয়ে মন্দিরে বসা দেখলো। দেখে ইতি উতি কোথাও কোথাও কোনো মানব জনম শূন্য, কিন্তু একটা শ্যামলা বরণ ছোট্ট একটা মেয়ে মন্দিরের কোণে বসা আছে। আমার তারক বলে, আমায় নাম ধরে ডাকলো কে? কালো মেয়েটা বলে, এখানে আর কেউ নেই, আমি ডেকেছি তোমায়। তারক বলে, তুমি কে? মেয়েটা জানায়, বলি যার পায়ে ভক্তিতে প্রণাম দিলি আমি সেই মা কালী, আমি তোর মা। তারক বলে, মানুষ বড় কষ্ট করে বহু সাধনার পরে দেখা তোর পায় না, আমায় কহ পরাণ খুলে বিনা সাধনায় দেখা দিলে আমার কাছে কি করতেছ বায়না? তারক বলছে, তোমাকে পাবার তরে কত মুনি ঋষি, কত যোগ ঋষি বনে বসে ধ্যান করে, তোমাকে পায় না। আমার এমন কি সাধনা আছে যার কারণে তুমি আমার কাছে কি বায়না করেছো? মা বলছে, মেয়েটা করছে দাবি, তারক আমি কবি গান ভালোবাসি, আমাকে একটু কবি গান শোনাবি? ও ছোট্ট মেয়েটা বলছে হাসি হাসি, একটু কবি গান শোনাবি? তারক ভাসে নয়ন জলে আমার, আর মাকে বলে, ওমা আমি তো লেখাপড়া জানি না, নাই মোর সাধন ভজন, কোন গুণে বর্ণিব কবি গান? কবি গান জ্ঞানের গান, ধ্যানের গান, ছন্দের গান, ধর্মের গান, বিজ্ঞানের গান, দর্শনের গান। আমি তো ভাবভক্তিহীন, আমি লেখাপড়া জানি না, গাবো কি করে পাছে? মা বলে, আমার বন্দনা করে আসরে দাঁড়াবে, আমি তোর কাঁধে ভর করায়, তোকে দিয়ে গান করায়, সেই রস পান করে আমি খুশি হব। ওই ছোট্ট মেয়েটা বলছে, তোর কিছু করতে হবে না, আমার বন্দনাটা করে আমাকে হরিবল 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 আমাকে আসরে আমার বন্দনা করে তোর কাঁধে আমাকে একটা বসার জায়গা করে দিবি, তবু তোকে গাইতে হবে। তারক বলে, কথা রাখো, তুমি কৃপা করে যদি আমার কাঁধে থাকো। মাগো তুমি যদি আমায় ভালোবাসো, তাহলে এই দিলাম আসন, এসে আমার কাঁধে বসো। আপনারা লক্ষ্য করবেন, কবির সরকাররা, পাঠকগণ, সাধুগুরু বৈষ্ণবজন, তারা যে উত্তরীয়টা নেয় ওটা শুধু দেখানোর তরে নয়, মায়েরা যে উত্তরীয়টা নেয় ওটা শুধু দেখানোর তরে নয়, এখানে যার যার ইষ্টের আসন। তাই কোথাও আমরা রওনা দিলে উত্তরীয়টা যখন কাঁধে দেই, তখন আমার যে জীবনের দেবতা, আমার যে জীবন চলার পথের সাথী, আমার যে আমার ইষ্ট, সেই এখানে তার আসনটা হয়, তাই এই উত্তরীয়টা আমরা কাঁধে নেই। তাই তারক গোসাই নিজের কাঁধে উত্তরীয় রেখে বলল, মাগো হরিবল এখানে আমার নিবেদন, তারক চাঁদের দয়ায় মাকে আসন দিলাম আমার এই হিয়ায়, তুমি তারক সরকার কাঁধে ভর করো আমার শ্রী হরি লীলামৃত সাগর,
আমায় করো পার। আসরে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিলাম তুলি। যদি কোনো ভুল হয়ে যায় কোনো কথায় আপনারা ক্ষমা করে স্থান দিবেন, যার যার রাঙা পায়। এই তারক গোসাই বললেন, কোন একজন বৈজ্ঞানিক এরিস্টলের উক্তি, তুমি যত বেশি জানবে ততই বুঝতে পারবে যে তুমি অনেক কিছু জানো না। আমি অজ্ঞানতার গভীর আধারে পথ ভোলা এক পথিক। আমরা সামান্য কিছু অর্জন করে অহংকারে কল্পনার অতল তলে তলিয়ে যাই। অনেক কিছু জানার বাকি আছে জগতে, শিক্ষার শেষ নাই। রাজেন্দ্র সরকার কবিগুরু যিনি ছিলেন, বাগদেবী যার বাধা ছিল কণ্ঠে, মরার 2 দণ্ড মুহূর্ত আগেও শিষ্যদের বলেছিল, শ্রীমদ ভাগবত এনো, নিয়ে এসো, আমি আর একটু পাঠ করে যাই। বলে, বাবা তোমার তো এখন বিদায় লগন। বলে, না, আমি মরতে মরতেও কিছু শিক্ষা অর্জন করে যেতে চাই। শিষ্যগণ জিজ্ঞাসা করলো, কেন? বলে, আবার যদি আমাদের এই জগতের মালিক কোনো কার্যের দায়িত্ব দিয়ে পাঠায়, আমি এসে আর দ্বিতীয়বার পড়াশোনা কিছু করব না। তাই যা কিছু শেখার আছে আমি এই জন্মে শিখে যেতে চাই। তাই শিক্ষার শেষ নাই। তাই বৈজ্ঞানিক দার্শনিকগণ এই বলল, তুমি যত কিছু জানবে ততই বুঝতে পারবে যে তুমি অনেক কিছু জানো না। তাই কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। দক্ষিণ দেশের লক্ষ্মীখালীর সোনার মানুষ গোপাল সাধু মশাইয়ের একটা উক্তি আছে, এই জগতে তুমি কি বা বোঝো, কি বা জানো, আর কি বা পারি। এই জগতের আমি কি বা বুঝি, কি বা জানি, কি বা পারি, এই যদি বুঝিতে পারো তাহলে তোমার ওজন হবে ভারী। আমি কিচ্ছু পারি না, তুমি পারো। আমি কিচ্ছু বুঝি না, তুমি বোঝো। এমনি ভাবে জীবন যৌবন যদি সমর্পণ করা যায়, তাহলেই হরি লীলামৃত হরিচাঁদ গুরুচাঁদকে চেনা যায়। এই তারক সরকারের একজন শিষ্য ছিলেন গুরুদাস, তার নাম তার গুরুদাস, তারকচাঁদের চরণের দাস। হরি বলে সদা ঝরে নয়নের জল, 500 বিঘা জমির মালিক, সই রাখিয়া নিরিখ, সদা বলে জয় হরি বল। গুরুদাস তারক সরকারের একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন। বারুণী মেলা এসেছে। বারুণী মেলায় প্রতি বৎসর ওই গুরুদাস দলবল নিয়ে, আনুষঙ্গিকগণ নিয়ে, সবাইকে নিয়ে বারুণী মেলায় সাধুগুরু সঙ্গ করতে ওরাকান্দিতে যায়। কিন্তু এইবার কি যেন মনে হলো, হরিবল 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 হরিবল। এইবার কি যেন মনে হলো, গুরুদাস সবাইকে ডেকে বলছে, ওগো পুত্র সন্তান অর্ধাঙ্গিনী যিনি, তাকে ডেকে বলছে, গ্রামবাসী যারা, তাকে ডেকে বলছে, এই প্রতি বৎসর তো আমি যাই দলবল নিয়ে, এইবার তোমরা দলবল নিয়ে ওরাকান্দিতে যাও। যেমনি কথা তেমনি কাজ। ওই গুরুদাস রইল বাড়ি পাহারায়, আর এই বলে সবাইকে পাঠিয়ে দিল। বাড়িতে হরিগুরু তারকচাঁদের মন্দির, মন করে স্থির, হরি বলতে বলতে পড়ল ঘুমায়। বাড়ির সকলে চলে গেছে। আজ গুরুদাস ওই বাড়ির প্রহরী সেজে মন্দিরে ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে গেছে। গভীর নিদ্রায় ব্রহ্ম মুহূর্ত কালে কে যেন ডেকে কয়, ও গুরুদাস সময় বয়ে যায়। সাধুর বাজারে গিয়া প্রেমের বাতাস অঙ্গে নিয়া
তাপিত অঙ্গ শীতল করে আয়। স্বপনে এসে কে যেন ডেকে বলছে গুরুদাসকে। সময় বয়ে যায়, তোর এই বাড়ি ঘর হয়ে আমি নপর অতন্দ্র প্রহরী হয়ে থাকবো পাহারায়। তুই তো তোর এই বাড়িঘর পাহারায় রয়েছিস, আমি কথা দিলাম তুই যাবার পরে আমি এই বাড়িঘর তোর পাহারা দেব। তুই একবার গিয়ে এই সুলগনে ওরাকান্দি গিয়ে সাধুর পরশ নিয়ে তাপিত অঙ্গ শীতল করে আয়। এই সাধুর পরশ কেমন? দক্ষিণ দেশ থেকে সকল সাধুগুরুরা ওরাকান্দিতে এসেছে। ওরাকান্দি সাধুর এমনি প্রেমের হাট বসেছে। গুরুচাঁদ ঠাকুর গোপাল সাধুকে লক্ষ্য করে বলছে, ওগো লোনার দেশের সোনার মানুষ, তুমি তো নন্দের দুলাল, তবে ওই কামনা সাগরের পাশে সাধুর বাজার বসেছে, প্রেমের হাট বসেছে, ওখানে গিয়ে সাধু সঙ্গ করে এসো। গুরুচাঁদের আদেশ পেয়ে আমার গোপাল সাধু কামনা সাগরের পাশে বসে দেখছে সকল সাধু গুরুজন বসে যার যার তারা ধ্যানে মগ্ন। কারুর ঊর্ধ্বনেত্রা হয়ে কি যেন জপ করছে, কেহ দুই নয়ন বন্ধ করে অঝোর ধারায় নয়ন বাড়ি ঝরছে, মুখে কি যেন বলছে। এমনি করে দেখতে দেখতে যখন দৃষ্টি পড়ে একজনের উপরে, তাকে দেখে মনে হয় এই মানুষটাকে আমি জনম জনমে পরিচিত, চেনা চেনা মনে হয়। এই চেনা ভেবে গোপাল সাধু গিয়ে চরণে স্পর্শ করেছে। যখন চরণে স্পর্শ করেছে তখন তার ধ্যান ভঙ্গ হয়েছে। অর্ধনেত্র চোখ অর্ধেক খুলে বলছে কে। যখন এই কে শব্দটা উচ্চারণ করেছে গোপাল সাধু একটু ভয়ভীত হয়ে দূরে সরে গেছে। দূরে সরে গিয়ে ভক্তদের জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো, এই যে মানুষটি বসা, শিরে ঝুটি বাঁধা, এই মহাজন কে? সাধু ওই ভক্ত গোপাল সাধুকে বলছে, এই মহাজনকে সবাই তারক ভাগবত বলে, আমার হরিচাঁদের পোষা পাখি, ইচ্ছাময় তারক। ভক্ত গোপাল সাধুকে বলছে কেন? বলছে যখন আমি চরণে স্পর্শ করছি তখন আমার মধ্যে এক অনাবিল প্রেমের উদয় হয়েছে। যে প্রেম হরি কৃপা ভিন্ন পাওয়া যায় না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন পাওয়া যায় না, আমি চরণ স্পর্শ মাত্র সেই প্রেমের প্রেমিক হয়ে গেছি। আমার মনের মধ্যে প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে। বলে তারকচাঁদ এমনই মানুষ যাকে দর্শন করলে মনের ময়লা চলে যায়, পর্শনে প্রেমের বরিশন হয়। তাই মহাজনগণ বলে সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম বরিশন। এমনি সাধুর নিদর্শন। সাধুর বাজারে গিয়া প্রেমের বাতাস অঙ্গে নিয়া তাপিত অঙ্গ শীতল করে আয়। তোর এই বাড়ি ঘর হয়ে আমি নপর অতন্দ্র প্রহরী হয়ে থাকবো পাহারায়। স্বপ্ন ভেঙে গেল। সকালে উঠে পূজা পাঠ সেরে ওরাকান্দি রওনা দিল। গুরুদাস বাড়িঘর রেখে ওরাকান্দি রওনা দিলেন। সারাদিন চলল, দিনমণি অস্তা চলে গেল। এইবার ওই গুরুদাসের গ্রামের পাশে ছিল 6 তস্কর, 6 জন চোর। তারা আজীবন কাল মনে মনে ভেবেছে বহুত জায়গায় চুরি করলাম, কিন্তু এমন কোন ধনবান ব্যক্তির বাড়ি যদি চুরি করতে পারতাম আর সারা জীবনে আর চুরি করতাম না। এই মনে মনে তারা ভাবছে। ভাবতে ভাবতে
যখনই খবর পেল ওই জমিদার বাড়িতে আর কেউ নাই, একা গুরুদাস ছিল বাড়ি, সেও চলে গেছে ওরা কান্দিতে, তাহলে আজকে আমাদের সেই বোনের আশাটা পূর্ণ হবে। জমিদার নেই বাড়ি, এইবার যদি চুরি করতে পারি সারা জীবন বসে খাবো, চর্যবৃত্তি একেবারে ছেড়ে দিব। এই ভেবে ছয় চোরা রওনা দিল। রাত গভীর হলো, ছয় চোরার দল বাড়ির দক্ষিণ সিংহদ্বারে প্রবেশ করতে যাবে। সম্মুখে দেখে, ওই ছয় চোরা যখনই প্রবেশ করতে যাবে সম্মুখে দেখে, দেখিতে নবীন, বয়সে প্রবীণ, ভব ভয় ভঞ্জনকারী, মাথায় কেশেরও বাসা, চৌকির উপরে বসা, সদা বলে হরি হরি। দেখছে চোররা যে একজন মানুষ মাথার উপরে ঝুঁটি বাঁধা, গলায় শুদ্ধ করঙ্গের হার দুলছে, আর নয়নে হরি নামের জল বইছে। ওই দর্শন করছে চৌকির উপর বসে। চোরেরা ভাবে মনে, কে এই সুজন, মনে হয় নতুন প্রহরী। চোররা মনে মনে ভাবছে মনে হয় নতুন কোন চৌকিদার গুরুদাস রেখে গেছে। চোরেরা বলে, তুমি কে গোসাই? গোসাই বলে, জয়পুরের তারক আমি, গুরুদাস আমার গৃহস্বামী। তারক গোসাই বলছে, আমার নাম তারক, আমার বাড়ি জয়পুরে, এই যে গৃহস্বামী গুরুদাস তার চাকর আমি। উনি গিয়াছে সাধুর বাজারে, আমাকে রেখে গেছে সিংহদ্বারে। মনে মনে ভাবে চোর, পূর্ব দিকে মনে হয় খোলা আছে ডোর। চোর মনে মনে ভাবে তাহলে পূর্ব দিকে যাই। গিয়ে দেখে সেখানেও এই রকম এক গোসাই বসে তামাক খায়, সেখানেও গিয়েই দেখে। চোরেরা বলে, তুমি কে ভাই? প্রহরী বলে, আমি সেই তারক গোসাই। চতুর্দিকে ঘুরে দেখে সেই গোসাই বসে থাকে, শুধু মুখে বলে হরি হরি। ঘুরতে ঘুরতে রাত পোহালো, ভোরের সূর্য উদয় হলো, ছয় চোরের করা হলো না চুরি। চোর আর চুরি করতে পারেনি। এর মধ্যে দিনমণি আকাশে উঠেছে। চোরেরা, চোরের দল ভাবে তাই, বাড়িতে তো কেহ নাই, একটু ঘুরে দেখি সর্বঠাই। যখন সূর্য উঠেছে তখন ওই তারক চাঁদ সূর্যের রশ্মির সাথে মিলে গেছে। চোরেরা মনে মনে ভাবছে, একবার ঘুরে দেখি, আর একবার দেখা যায় নাকি তাকে। চোরের দল ভাবে তাই, বাড়িতে তো কেহ নাই, একটু ঘুরে দেখি সর্বঠাই। দেখে ছয় দুয়ারে ছয়খানা চৌকি পড়ে আছে, চৌকির পাশে সিলুম আছে, উপরে মালা পড়ে আছে, কিন্তু গোসাই আর নাই। সাধু, আমার তারক গোসাই পরম সাধু। ওই চোরেরা মনে মনে ভাবছে, এখন তো বেলা, পূর্বাকাশে বাড়ি তো যেতে হয়। এক চোর আর এক চোরকে ডেকে বলছে, ওরে সূর্য উঠেছে, গ্রামবাসীগণ যদি দেখে তাহলে তো আমাদের মারপিট করবে, এখন চল বাড়ি ফিরে যাই, চুরি তো হলো না ভাই। এক চোর আর এক চোরকে বলছে, সারা রাত্র যে মানুষটাকে দর্শন করেছিস, যদি কোনো পাষণ্ড সাধু সঙ্গ করে তার হৃদয় গলে যায় সাধুর কৃপায়। সাধু সঙ্গেতে প্রাণ জুড়ায় রে ভাই, তাপিত করে শীতল অঙ্গ, ক্ষণেক মাত্র নীলে সঙ্গ। ওই যে চোরেরা আমার তারক চূড়ামণি
প্রেমের খনি তার সঙ্গ করেছে সারা রাত্র বসে। তাই এক চোর আর এক চোরকে বলছে, ভাই আমার আর যে গৃহে ফিরে যেতে ইচ্ছা নাই। যখনই ভাবি যে গৃহে ফিরে যাব, ওই রূপ আমাকে বারবার পিছন পানে ডাকছে, যেতে ইচ্ছা করছে না। বলে কেন রে? বলছে কি কব সেই রূপের মাধুরী, নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে চুরি। এক চোর আর এক চোরকে বলছে, ভাই এসেছিলাম এই মায়ার খেলায় বাজি জিততে, এখন দেখি সম্বল শূন্য, কাঙাল হয়ে গেছি, আমার সর্বস্ব ধন চুরি হয়ে গেছে। চুরি করতে এসে আমার সর্বস্ব ধন চুরি হয়ে গেছে, আমি কি ধন নিয়ে ফিরব? মন চুরি করেছে আমার তারক গোসাই, সর্বস্ব ধন করে হরণ হরণ, নয়ন পথে ঝলক দেয়। এদিকে দিনমণি মস্তকে বাড়ি ফিরে যেতে হবে, মন চাইছে না, কি যেন করলো মোরে, কেন যেন পরাণ পড়ে। চোরেরা বলছে এখন আর ঘৃণা লজ্জার ভয় নাই। এক চোর আর এক চোরকে ডেকে বলে, ভাই সাধুকে তো আর দেখা পাবো না, তবে আছে একটা উপায়, যেখানে সাধুর চরণ যেখানে রেখেছে, চল সেই চরণের ধুলি অবশ্য পড়ে আছে, আয় মোরা একটু গড়াগড়ি দিয়ে যাই। এই বলে চোরেরা ধুলায় গড়াগড়ি যায়, একে অন্যকে ধরে দেয় কোল, মুখে বলে হরি বল, আর মুখে গায় সকলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সাধুর চরণ ধুলি অঙ্গে তুলি, সাধুর চরণ ধুলি অঙ্গে তুলি। ওই চোরেরা একে অপরের চরণ ধুলি নিচ্ছে। ওরে মুখে মুখে হরি নামের বুলি, সাধুর চরণ ধুলি অঙ্গে তুলি, মুখে বলে মুখে বলে হরি বলি, হরি বলি, সাধুর চরণ ধুলি অঙ্গে তুলি। চোরেরা একে অপরকে জড়িয়ে ধরে এই ধুলা আদান প্রদান করছে। আর এক চোর আর এক চোরকে বলছে, মোদের কর্ম দোষে পেলাম না রে, মদের কর্ম দোষে পেলাম না রে। না রে। তোর বলছে এমন কোন ভাগ্য করিনি, পেয়ে হারা হয়েছি। ওরে ভাগ্য গুনে দেখেছিলাম যারে, মোদের কর্ম দোষে পেলাম না রে। ভাগ্য গুনে ভাগ্য বসে দেখেছিলাম যারে, কর্মদোষে পেলাম না রে। গ্রামের লোক ভিড় হয়ে গেছে, দেখে গুরুদাসের বাড়িতে একই প্রেমের বন্যা বইছে। কারা এরা? তাকিয়ে দেখে এরা তো সেই পাশের গ্রামের তস্কর, মানে চোর। এরা এখানে হরি বলে কাদা কাটা কেন করছে, ধুলাই কেন গড়াগড়ি যাচ্ছে? এমতো অবস্থায় গুরুদাস ওরাকান্দির মেলা সেরে বাড়ি ফিরে এসেছে।
এদিকে গুরুদাস বাড়ি এলো, সব বিষয় দেখলো। গুরুদাস মনে মনে ভাবছে এ কারা। গিয়ে জিজ্ঞাসা করছে, ওই 6 চোরেরা সকল বৃত্তান্ত বলল যে তোমার বাড়িতে চুরি করতে এসেছিলাম। একজন মানুষ, সে পরিচয় দিয়েছে জয়পুরের তারক বলে, সে নাকি তোমার চাকর, তোমার বাড়ির পাহারা দেয়। গুরুদাস তখন মনে মনে ভাবলো, আমার গুরুদেব তো তারক রসরাজ, সে তো আজ থেকে 6 বৎসর আগে এসে লীলা সাঙ্গ করেছে, তাহলে সে কিভাবে আমার বাড়ির চাকর হয়ে আমার বাড়ি পাহারা দেয়। গুরুদাস মনে মনে ভাবলো, সারা জীবনে সে এই দীর্ঘ 6 বৎসরের মধ্যে কোনোদিন স্বপ্নেও আমাকে দেখা দিল না। তোরা কত ভাগ্যবান, তোরা আমার সেই দিনের বান্ধবের দেখা পেয়েছিস। ওই গুরুদাস তখন ওই 6 চোরের চরণ ধরে ভিক্ষা চাইছে, বলে তোমরা দেওয়া আমারে তারক ভিক্ষা, দেওয়া আমারে তারক ভিক্ষা, হরি বলে করি করি এই জীবন রক্ষা, দেওয়া আমারে তারক ভিক্ষা। গুরুদাস এইভাবে চোরের চরণ ধুলি নিচ্ছে, বলে ধন্য হলি তোরা। গুরুদাস মনে মনে ভেবেছে, তাহলে যার বাড়ি ঘর তাকে জনমের মতন দিয়ে গুরুদাস তার পুত্র সন্তান স্ত্রীদের নিয়ে বলে, এই আমি চললাম, আজ থেকে জয়পুরে গিয়ে আমার জীবনের শেষ যে কটা দিন আছে বাকি, আমার যে কটা দিন আছে বাকি, আমার যে কটা দিন আছে বাকি, হরি বলে ঝরে যেন দুই আখি, যে কটা দিন আছে বাকি। এই বলে হরিনাম করতে করতে কাঁদতে কাঁদতে গুরুদাস সংসার ছেড়ে জনমের মতন জয়পুরে গিয়ে তার সারা জীবন সেই তারক চাঁদের বাড়িতে গিয়ে গুরু সেবায় জীবন অতিবাহিত করল। আজ আমরাও তদ্রূপ গুরুকে হরিকে মনপ্রাণ দিয়ে তার সাধন ভজন, তার আচরণ, তার ভাবধারা যদি প্রকৃত জীবনে অধ্যয়ন করতে পারি, তাহলেই প্রকৃত চরিত্রটা সুধা হবে। আর নয়তো মঙ্গলাচরণে আমরা যে গাই বা পাঠ করি হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, এ শুধু কওয়া মাত্র। এই প্রেমের মানুষ তারক চাঁদ। কেমন এই তারক চাঁদ কেমন মানুষ ছিলেন, আমার হরিদর্শন কেমন কেমন দর্শন, মানুষ হইতে যে নিষ্ঠা। উপর বাংলার কবির একটা কবিতায় আছে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। আজ হরিচাঁদ গুরুচাঁদের
কাল থেকে অদ্যাবধি আর এই পর্যন্ত এ জাতির পক্ষে কোনো মানুষ এতটুকু কৃপার হস্ত বাড়ায়নি। তারা প্রতিটা কার্যে, প্রতিটা ক্ষেত্রে হেয় ছোট ভেবেছে। কিন্তু আমার হরিচাঁদের দর্শনটা হলো এই কবিতার মতন, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধিতে আর ঘর। আমার ঠাকুর প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর, করুণার ঠাকুর। আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। আমার ঠাকুর এমনি কাটা পেয়ে তারে ভুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক বাঁধি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তার মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মতুয়া দর্শনটা এমন, এমন ত্যাগের দর্শন এটা। তাই পতিত পাবন শ্রী হরিচাঁদকে বুঝতে হলে শব্দের প্রাচুর্য নয়, অন্তরের নীরবতা দরকার। প্রতিদিন আমরা ভগবানকে ডাকি আর আল্লাহরও ইবাদত করি, কিন্তু নিজের মান, নিজের মন আর কর্ম দায়িত্বের সঙ্গে সঠিকভাবে তুলে ধরতে পারি না। ঈশ্বর কোন ধর্মের নামে নির্দিষ্ট আবদ্ধ নন। তিনি নিজেকে প্রকাশ করে সেই হিসাবে যেখানে সততা আছে, সংযম আছে এবং জীবনের এক শুদ্ধ মনোভাবনা আছে। বৈষ্ণব কবিগণ বললেন, দেহমন নহে সূচি গৃহ ধর্ম করে, ছিদ্রযুক্ত তরি সম ডুবে যে সাগরে। দেহ সূচি নয়, মন সূচি নয়, কিন্তু ধর্ম করে যাচ্ছি।